আমাদের কোয়ার্টারে যেখানে আমরা থাকতাম ঠিক তার পাশের ফ্ল্যাটেই রবিদা বলে একজন দাদা থাকতেন। তার বিয়ে হয় বনগাঁর একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে ঠিক বাংলাদেশ বর্ডারের মুখটা। আসলে বাংলাদেশ বর্ডার বলতে ঠিক একটা ছোট্ট নদী আছে, এপারে ভারতবর্ষ, ওপারে বাংলাদেশ। তো বৌদির বিয়ে হয়ে আসার পর থেকে আমরা বৌদির মুখ থেকে না বিভিন্ন ধরনের ওনাদের গ্রামের অলৌকিক ঘটনাগুলো শুনতাম। এই যেমন ধরুন, ওইখানকার ভূত পেত, সন্ধেবেলায় ঘর থেকে না বেরোনো, কাউকে ভূতে ধরা, বন জঙ্গল মাঠ ঘাট, এই সমস্ত কিছু। কিন্তু বেশ ভালো লাগতো, ছোট ছিলাম তো তখন, গল্পগুলো শুনতাম মন দিয়ে। তো মনের মধ্যেও গেঁথে থাকতো গল্পগুলো। গ্রামে ঘুরতে আমার খুব ভালো লাগতো, তাই মনে হতো যদি একবার সুযোগ পাই তাহলে ওই গ্রামটায় ঘুরতে যাব। আর বলতে বলতেই 2-1 বছরের মধ্যে সেই সুযোগটাও আমার এসে গেল। জামাই ষষ্ঠীর সময় হঠাৎ করে রবিদা আমায় বলল, চল বুবাই, আমার শ্বশুরবাড়ি থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। তো জামাই ষষ্ঠী বলে কথা। তখন রবিদার 2 ছেলে বড্ড ছোট। রবিদার শালাবাবু এসে রবিদার স্ত্রী অর্থাৎ বৌদি এবং তার 2 ছেলেকে 2 দিন আগেই নিয়ে চলে যায়। তো রবিদা যেহেতু চাকরির সূত্রে আগে থেকে যেতে পারল না, তাই জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন আমরা দুজন রওনা হব বলে ঠিক করলাম। তো আমার বয়স তখন 14 কি 15, 7-8-এ পড়ি। খুব আনন্দ হলো যে গ্রামে ঘুরতে যাব, গ্রামের নদী, গ্রামের চাষবাস, গ্রামের পুকুর আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য। তবে আনন্দের সঙ্গে সঙ্গে আমার মধ্যে কিন্তু একটা চিন্তা বারবার আসছিল, গ্রামের সেই গল্পগুলোর কথা, যেটা আমাদের বৌদি প্রত্যেক দিন সন্ধেবেলায় বা রাত্রিবেলা শোনাতো। সেটা কি জানেন? যেখানে গিয়ে লাস্ট বাসটা থামতো, তারপর থেকে ওদের গ্রামে ঢোকার যে রাস্তাটা, শুরুটাই হতো একটা শ্মশান এবং কিছু দূর যাওয়ার পরই একটা বড় কবরখানা। মনে মনে কিন্তু খুব ভয় হচ্ছিল। যাকে সেই সব ভয় বাদ দিয়ে আমাদের প্ল্যানিং শুরু করে নিলাম আমরা। চলুন তাহলে এবার গল্পের সূত্রটা শুরু করা যাক। ঠিক দুপুরবেলায় আমি আর রবিদা জামা কাপড় পরে, একটা পিঠে ব্যাগ নিয়ে, বুট জুতো পরে, রবিদাও বেশ জামাই জামাই সেজে আমরা রওনা হলাম। দুপুর 2:30-3টে নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম বারাসাত স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে বনগাঁ, অর্থাৎ বনগাঁ স্টেশনে গিয়ে পৌঁছলাম। সময় ছিল যথাক্রমে ওই 6টা কি 6:30। জামাই ষষ্ঠী, সেই সময় জ্যৈষ্ঠ মাস, বৃষ্টির আমেজটা রয়েই গেছে। সকাল থেকে মাঝে মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি আসছিল, আবার কখনো কখনো থেমেও যাচ্ছিল। কিন্তু যখন বনগাঁ স্টেশনে নামলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ স্টেশনে কাটানোর পর যেহেতু বাস ধরতে হবে, সেই সুদূর বনগাঁর শেষ প্রান্তে যেতে হবে আমাদের, তাই তড়িঘড়ি করে বেরিয়ে যেতে হলো বাস ধরার জন্য। এই বাসটা ঠিক 6:45 নাগাদ ছাড়ে সেই বনগাঁর সুদূর প্রান্তে যাওয়ার জন্য। গিয়ে এই ধরুন পৌঁছয় 9টা থেকে 9:30-র মধ্যে। তাও সেদিনকে বাসটা লেট ছিল, কারণ খুব বৃষ্টি হচ্ছিল বলে। তার আগেই নাকি বাসটা ছেড়ে দেয়। আমাদের ভাগ্য ভালো ছিল যে ট্রেনটা একটু লেট করেছিল বলে
ওই বাসটাও লেটে ছাড়ছিল। বাসটাতে এত ভিড় ছিল যে বসার জায়গা আমি পাইনি। আমাকে ড্রাইভার কেবিনে রবিদা বসিয়ে দিল। আমায় বলল, তুই কোনো কিছু চিন্তা করিস না, বুঝলি, কারণ আমি ভেতরেই আছি, প্রচণ্ড ভিড় তো, তোকে আমি সামনেই বসিয়ে দিলাম। কারণ শেষ প্রান্তে গিয়ে তো বাসটা থেকে আমরাই নামবো, আর কোনো জায়গায় তো নামার দরকারই নেই আমাদের। তাই তুই কোনো চিন্তাভাবনা না করে জানলার দিকে তাকিয়ে থাক আর দেখতে দেখতে চল গ্রামের পরিবেশ। তারপর বাসটা রওনা দিল। মেঘলা আকাশ, চারিদিক অন্ধকার হয়ে গেছে। তখন সন্ধে নেমে এসছে। ঝমঝমিয়ে বৃষ্টি কখনো কখনো থেমে যাচ্ছে, মেঘের গর্জন, হালকা হাওয়া। কেবিনের জানলাটা ড্রাইভার বলল, খোকা তুমি বন্ধ করতে পারবে, কারণ ওই দিক থেকে ঝাপটা আসছে। তো আমি যেহেতু জানলার ধারেই বসেছিলাম, ছোট ছিলাম তো এমন ছোট ছিলাম না যে জানলাটা বন্ধ করতে পারবো না, টেনে ওপর দিকে তুলে দিলাম। কিন্তু সামনের কাঁচ দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম একের পর এক গ্রাম, একের পর এক ধুধু মাঠ যেন চোখের সামনে থেকে চলে যাচ্ছে। আমরা তাদের পেছনে ফেলে এগিয়ে চলেছি। কখনো কখনো হালকা আবছা আলো দূর থেকে ভেসে আসছে। বহুদিন আগেকার কথা তো, তখন এত লাইট, এত আলো রাস্তায় ছিল না। মাঝে মধ্যে ঘন কুয়াশার মতো চারিদিকটা লাগছিল। ঝিরিঝিরি বৃষ্টি, হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের পাতাগুলো যেন হেলছে দুলছে চারিদিক থেকে। ভয় লাগছিল, কারণ এরকম ধরনের পরিবেশ, এরকম ধরনের যাত্রা আমি এর আগে করিনি কখনো। গল্পের মুহূর্তটা এখনো বাকি আছে। জানেন তো, মনের মধ্যে হালকা একটা ভয় থাকলেও সেটাকে আমি সংযম করছিলাম, কারণ পরের দিনের সকালটা দেখার জন্য ওই গ্রামের বহু আগ্রহ, আশা, আনন্দ নিয়ে, ছোট্ট মনটা নিয়ে এগিয়ে চলছিলাম রবিদার সাথে। ভাবছিলাম এই তো বোধহয় এসে গেছি, আর একটুখানি পথ, এরপরেই বোধহয় সেই গ্রামটা এসে যাবে। খুব সুন্দর একটা গ্রাম। কিন্তু আমার মধ্যে একবার চিন্তাও আসলো না যে এই বৃষ্টি, এই কাদা প্যাচপ্যাচে গ্রামের মাটি যে কত ভয়াবহ হতে পারে, বা গ্রামের অন্ধকার যে কত মানুষকে ভীত করে তুলতে পারে। বসে বসে ঝিমাচ্ছিলাম লাস্টের দিকে। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। বড্ড ক্লান্তি অনুভব করছিলাম, ঘুমও পাচ্ছিল, কারণ বৃষ্টি ভেজা গা, জামা কাপড়ও বেশ ভিজেই ছিল। বাসের পেছন দিকটা যখন আমি তাকালাম, তখন দেখলাম বাসের ভেতরটা যেন বেশ ফাঁকা হয়ে গেছে, কারণ এক এক করে লোক সকলে নেমে গেছে। শেষে যখন রাত্রির 9:40 কি 45, তখন বাসটা গিয়ে একটা ছোট্ট মাঠের মধ্যে দাঁড়ালো। সেখান থেকে নামলাম মাত্র 3টে লোক, আমি, রবিদা আর একজন বয়স্ক মানুষ। উনি নেমে সোজা বাসের পেছন দিক থেকে হাঁটা দিল। আমিও চিনি না, রবিদাও চেনে না, নতুন জায়গা, চারিদিকটা অন্ধকার। আবার বাসের ড্রাইভার আর কন্ডাক্টর যে কোথায় উধাও হয়ে গেল সেটাও বুঝতে পারলাম না। যাক গে, ছাড়ুন। সামনে দুটো ঘুমড়ি দোকান দেখতে পাচ্ছিলাম। রবিদা বলল, কিরে খিদে পেয়েছে? না, হ্যাঁ গো রবিদা, খুব খিদে পেয়েছে। আরে পাবেই তো, সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছিস, তারপরে তো আর কিচ্ছু খাওয়াই হয়নি এই জল বৃষ্টির মধ্যে তাড়াহুড়া করে আসার জন্য। চল দেখি, ওই যে টিমটিম করে একটা ঘুমটি দোকানে লাইট জ্বলছে, দেখে তো মনে হচ্ছে মিষ্টিরই দোকান হবে। দেখি ওইখানে গিয়ে কিছু পাওয়া যায় নাকি। ঘড়িতে তখন 9:45 বাজে। চারিদিক অন্ধকার, ঝিঝি পোকার ডাক
আর ঝিরঝিরে হালকা বৃষ্টি হয়েই চলেছে। মাথা ভেজা, গা ভেজা, ছাতা নিয়েও তো বেরোয়নি। তো যাকগে কি করা যাবে, ওই ঘুমটির দোকানের দিকে এগোলাম। ও মা, ঘুমটির দোকানের সামনে আসতেই দেখি এই ভেঙে চুরে পড়ার মতো একটা দোকান। ছোট্ট একটা শোকেসের মধ্যে কিছু সন্দেশ, রসগোল্লা রাখা রয়েছে। তেমন কিছু মিষ্টি তো নেই, দেখে তো মনে হচ্ছে যেন কতদিনের বাসি মিষ্টি বোধহয়। যাকে রবিদা বলল মিষ্টির দোকানের লোকটাকে, দাদা এই মিষ্টি দুটো কত করে? বলল 2 টাকা করে। আচ্ছা আপনি একটা কাজ করুন, এই রসগোল্লা দুটো আর ওই সন্দেশ দুটো। সিঙ্গারাটা কি বিকেলের ভাজা? হ্যাঁ বিকেলেরই ভাজা, তবে এখন খেলে কিন্তু ঠান্ডাই লাগবে আপনার। যদি খেতে পারেন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। রবিদা বলল, কিরে সিঙ্গারা খাবি নাকি? আমি বললাম, হ্যাঁ একটা নাও, খিদেও তো পেয়েছে। 2 রসগোল্লা, 2 সন্দেশ আর একটা সিঙ্গারা দিয়ে মোটামুটি কাজ চলে যাবে। তো যথারীতি আমি রবিদা দুজনে মিলে খেলাম। তবে সিঙ্গারাটা যে কী ধরনের সিঙ্গারা ছিল আমি বুঝতে পারলাম না আজ পর্যন্ত। সিঙ্গারার মধ্যে কী দিয়ে সিঙ্গারাটা করা ছিল, যাকে ছাড়ুন ওই সব কথা। খেয়ে দিয়ে একটু জল টল খেলাম। ওই ঘুমটি দোকানের মধ্যে আরেকজন ভদ্রলোক বসেছিলেন। রবিদা তাকে জিজ্ঞেস করলো, দাদা আমি প্রদীপ মাস্টারের বাড়িতে যাব, কোন পথটা দিয়ে গেলে সুবিধা হবে বলতে পারবেন? আর আপনি কি চেনেন ওনাকে? তৎক্ষণাৎ লোকটা বলে উঠল, ও আপনারা প্রদীপ মাস্টারের বাড়িতে যাবেন, তো এসছেন কোথা থেকে? রবিদা তখন বলল, আমরা শ্রীরামপুর থেকে এসছি। শ্রীরামপুর? সেটা আবার কোথায়? শ্রীরামপুর আপনাকে আবার কি করে বলি বলুন তো, বোঝাবোই বা কী করে? শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর। হুগলি শ্রীরামপুর? যাকে এই গ্রাম থেকে তো আমি কোনোদিনও বেরোইনি। আচ্ছা আপনারা এক কাজ করেন, এই যে সোজা আলটা দেখছেন, একটু এগিয়ে গিয়ে দেখবেন একটা আল আছে, ওই আল দিয়ে সোজা হেঁটে চলে যাবেন, একটা বড় মাঠ পড়বে, মাঠের পরে ওইখানে কাগড়ে গিয়ে জিজ্ঞেস করবেন যে প্রদীপ মাস্টারের বাড়িতে যাব, আপনাকে দেখাই দেবে। ও আচ্ছা, কিন্তু আল দিয়ে এই রাত্রিবেলা যাওয়াটা কি ঠিক হবে? কারণ আমরা তো এখানে কিছুই চিনি না। একটু ইতস্তত বোধ করলো রবিদা, বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে ওই দোকানেরই আরেকজন বলে উঠলেন, দেখুন দাদা, এই আল ছাড়া কিন্তু আপনাদের কোনো গতি নেই। কারণ ওই ডান দিকে যে বড় গেটটা দেখতে পাচ্ছেন ভেঙে চুরে পড়ে আছে আধ খোলা অবস্থায়, ওইখান থেকেই কিন্তু শ্মশান শুরু। ওই শ্মশানের রাস্তা কিন্তু সন্ধ্যের পর থেকে আর কেউ ব্যবহার করে না। সকালবেলা যেমন তেমন, কিন্তু সন্ধ্যের পর ওই আলটাই সবার একমাত্র সঙ্গী। যার যতই দরকার থাকুক ওই আলটাই ব্যবহার করে। তাই আপনাদেরও সাবধান করে দিচ্ছি যেন ও মুখো না হন, এই আলটা ধরেই সোজা চলে যান। ঠিক আছে, রবিদা বলল, কিন্তু প্রচণ্ড তো অন্ধকার, আল থেকে যদি ওই কাদায় বা ঝোপে পড়ে যায় এ তো আর এক বিপদ। আচ্ছা আপনাদের এখানে কোনো টর্চের দোকান হবে? হ্যাঁ হবে বই কি, ওই দেখুন সামনে একটা ঝুপড়ি দেখতে পাচ্ছেন, ওইটা মুদিখানা দোকান, আমাদের একমাত্র গ্রামের একমাত্র মুদিখানা দোকান। তো আপনি বোধহয় ওইখানে গেলে একটা টর্চ বোধহয় পেয়ে যেতে পারেন। আর শহরের মানুষ আপনারা একটা টর্চ ব্যবহার করেন না। আসলে আমাদের ওইখানে টর্চ লাগে না, বুঝলেন তো। বাপু, আপনাদের ওইখানে শহর আর আমাদের এইখানে গ্রাম, আমাদের এইখানে আলো নাই। কারণ এখানে প্রত্যেকটা ঘরেই ওই টিম টিম করে লম্ফই জ্বলে, আর প্রত্যেকের বাড়িতে একটা করে অন্তত টর্চ রাখে এই রাত বিরেতে বেরোনোর জন্য। যাকগে আপনারা ওই দোকানে দেখেন, যদি পেলেও পেতে পারেন একটা টর্চ। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, বুয়াই ওই দোকানটাতে গিয়েই দেখি, নইলে বড় রাত হয়ে যাচ্ছে বুঝলি। এবার টর্চটা কিনে একটু আলো যদি পেয়ে যাওয়া যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না, বুঝলি তো। ওই আল দিয়ে সোজা হেঁটে চলে যাব। ঠিক আছে চলো। যথারীতি তারপর ওই দোকানটিতে গিয়ে একটা টর্চ কেনা হলো। টর্চটা ভালো জ্বলছিল। আমার পায়ের দিকে টর্চটা মারতেই দেখি আমার কালো রঙের জুতোটা কাদা প্যাচ প্যাচ করছে। প্রায় ফুল প্যান্টের অর্ধেকটাই কাদায় ভর্তি হয়ে গেছে। রবিদারও প্রায় চটিটা কাদাতে প্যাচ প্যাচ করছে। রবিদা বলছে,
ওরে বুবাই, কি অবস্থা রে আমাদের! এতক্ষণ তো অন্ধকারের মধ্যে আমরা বুঝতেও পারিনি। যাকগে, কিন্তু বারবার আমার ওই ভয়টা যেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। দূর থেকে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ আসছিল, ওই রাতের পাখি, ঝিঝি পোকার ডাক। আবার বৃষ্টিটা শুরু হলো। রবিদা বলল, নে 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 তাড়াতাড়ি কর, এই বৃষ্টির মধ্যে যদি আবার টর্চের মধ্যে জল ঢোকে তাহলে হয়ে গেল, এই টর্চটাও খারাপ হয়ে গেলে আর উপায় থাকবে না। তো আমরা আলের সামনে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে জল, মাঠে মাঝখান দিয়ে একটা সরু আল। রবিদা বলল, বুবাই একটু ভয় থেকেই যাচ্ছে বুঝলি। আমি বললাম, কিসের গো? বলছি, এই আলের ওপরে না। না থাক, কিছু না বুঝলি। না না না, তুমি আমায় বলো আলের ওপরে কি? তুই তো বড় হয়ে গেছিস, তুই একটু সাবধানে পা ফেলে ফেলে আসিস বুঝলি। না 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 না, থাক, আলের ওপর দিয়ে যাব না। ওই সব গল্প কথাগুলো না আমার না ঠিক ভালো লাগছে না বুঝলি। কোন গল্প কথা রবিদা? ওই যে ওই শ্মশানের মধ্যে দিয়ে গেলে নাকি ভূত আছে, এই আছে ওই আছে। আমরা শহরে থাকি, কোনো দিনও আমরা দেখেছি কোনো দিনও ভূত? না, আমি তো কোনো দিনও ভূত দেখিনি, কিন্তু ওই যে বৌদি তো গল্প করতো যে শ্মশানের মধ্যে নাকি সন্ধেবেলার পর কেউ ঢুকলে ভূত টুত ধরে, অনেকে নাকি গলায় দড়ি দিয়ে ওইখানে ভেতরে মারা গেছে, তাদের আত্মাগুলো ঘুরে বেড়ায়। না থাক রবিদা, আমার না এই আলের ওপর দিয়েই যাই, চলো চলো। না না বুবাই, একটা কাজ করি, আলের ওপরে কিন্তু বিষধর সাপ শুয়ে থাকে জানিস তো, এখান দিয়ে যাওয়াটা কিন্তু নিরাপদ হবে না। চল না, ওই ওই গেটটার সামনে গিয়ে দেখি না ভেতরে কিছু দেখা যাচ্ছে নাকি, টর্চ তো আছে। ঠিক আছে চলো। তারপর দুজনে মিলে ওই কাদা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাঙাচোরা বেড়ার গেটটার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতরে অন্ধকারের মধ্যে ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলো, গাছের পাতার আওয়াজ, শোঁ শব্দ হাওয়া, বিভিন্ন ধরনের পাখি ডেকেই যাচ্ছে। বুকের ভেতরটা যেন কেমন ভারী হয়ে গেল, গা হাত পা যেন কেমন শীতল হয়ে যাচ্ছে। ওই বৃষ্টির মধ্যে ঠান্ডার থেকে যেন গরম বেশি লাগছিল। রবিদা বলল, বুবাই ভেতরটা বড্ড কাদারে, তুই একটা কাজ কর, এই জুতো পরে গেলে জুতোটা ওই কাদায় আটকে যাবে, ব্যাগটা পিঠের পেছন দিকে নিয়ে নে আর জুতোটা খুলে হাতে নিয়ে নে। রবিদার কথা মতো আমি তাই করলাম। এক হাতে জুতো, পিঠে ব্যাগ। রবিদার পিঠে ব্যাগ, এক হাতে আর একটা ব্যাগ, আর এক হাতে টর্চ সামনের দিকে জ্বালিয়ে ভেতরে ঢুকতে লাগলাম। পেছন দিকে তাকিয়ে দেখলাম জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। ওই চিন্তা করতে করতেই আমাদের ডিসিশন নেওয়ার ঠিক 10 মিনিটের মধ্যেই যেন সবাই কোথায় উধাও হয়ে গেল। কাউকে দেখতে পাচ্ছিলাম না, কারো কাছ থেকে সাহায্যও চাইতে পারছিলাম না। রবিদা বলল, চল বুবাই, আমাকে কিন্তু এই রাস্তাটার কথাই বলেছিল, আলের কথা কিন্তু তোর বৌদি বলেনি, আর আমার শালাবাবুও কিন্তু বলেনি। টর্চ যখন আছে দুজনে মিলে হেঁটে ভেতর দিয়ে চলে যেতে পারবো তার বাড়িতে। তারপর দুজনে মিলে আস্তে আস্তে করে বেড়া অতিক্রম করে ভেতরে ঢুকলাম। ঠিক 10 থেকে 15 মিটার দূরে গিয়ে পৌঁছে আমি আর রবিদা দাঁড়িয়ে পড়লাম। রবিদা আমার দিকে টর্চটা ফেলে বলল, বুবাই ভয় পাচ্ছিস না তো? আমার কাঁপা কাঁপা গলায় রবিদাকে বললাম, না রবিদা, আমি ভয় পাচ্ছি না, আমার না খুব জল তেষ্টা পেয়েছে। চিন্তা করিস না, এখান থেকে একটু
বললো তো 10 মিনিট লাগে এখান থেকে যেতে। বাড়ি গিয়েই একেবারে জল খাস। তারপর আমার কাছে তো আর জল নেই রে। ঠিক আছে চলো রবিদা, এগোই তাহলে। চল তাহলে এগোই। হঠাৎ করে টর্চটা বন্ধ হয়ে গেল। রবিদা বলল, এই দেখো, এই সময়েই আবার টর্চটা বন্ধ হতে হলো, আলোই জ্বলছে না। দেখলি বুবাই, যেটার ভয় পেয়েছিলাম ঠিক সেটাই। টর্চটা নিভতেই যেন রবিদাকে আমি আর দেখতে পাচ্ছি না, অথচ রবিদা আমার সামনে দাঁড়িয়েই কথা বলছে। এতটা ঘুটঘুটে অন্ধকার, তখন যে কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। রবিদা বলল, ঠিক দেখলি তো, জল ঢুকে গেল, এবার কি করা যায় বলতো? দাঁড়া, তোর একটা হাত ফাঁকা আছে না, একটু এই ব্যাগটা ধরতো একটু কষ্ট করে, আমি দেখি একটু ঠোকাঠুকি করে যদি কিছু হয়। তারপর রবিদা টর্চটা ঠুকতে লাগলো। ঠুকতেই টর্চটা জ্বলে উঠল। রবিদা বলল, দেখ দেখ দেখ, হ্যাঁ মনে হচ্ছে জানিস তো ব্যাটারি না একটু সমস্যা আছে, চল জ্বলে গেছে, দে ব্যাগটা আমার হাতে দে। তারপরে যেন পার আমার এগোচ্ছে না। পেছন থেকে যেন মনে হচ্ছে কেউ আমাকে টেনে ধরে রেখে দিয়েছে। মনে হচ্ছে যেন পেছন থেকে ব্যাগটা কেউ টানার চেষ্টা করছে। আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। রবিদা বলল, কিরে দাঁড়িয়ে গেলি কেন, আমার সঙ্গে চল। আমি বললাম, রবিদা আমার না পেছন থেকে যেন কে টেনে ধরে রেখে দিচ্ছে। রবিদা বোঝাই, উল্টো পাল্টা সব চিন্তা ভাবনা করছিস, এই যে না তোর বৌদি তোদের এই উল্টো পাল্টা গল্প শুনিয়ে না তোদের মাথাটা খারাপ করে দিয়েছে জানিস তো। সত্যি কথা বলতে রবিদার খুব সাহস ছিল, কারণ রবিদা হসপিটালে চাকরি করতো তো, নাইট ডিউটি করতো, তাই রবিদার কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আছে। তাই সাহস নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারে, কিন্তু আমি তো পারি না। বয়সটাও তখন অল্প। ভূতের গল্প শুনতে শুনতে সত্যি যেন মনে হচ্ছিল যেন ভূতের জগতে এসে উপস্থিত হয়েছি। রবিদা তখন হঠাৎ করে আমায় বলল, তুই একটু আরেকবার ব্যাগটা ধরতো। টর্চটা নিভে গেল। বারবার টর্চটা নিভে যাচ্ছে কেন? ভেতরে মনে হয় জল ঢুকেই গেছে জানিস তো। আর কিছু করার নেই। রবিদার গলার আওয়াজ শুনে আমার মনে হচ্ছিল রবিদাও কিন্তু খুব ভয় পাচ্ছিল। একটা সমস্যার মধ্যে এমনভাবে আমরা দুজন জড়িয়ে গিয়েছিলাম যেন না সামনের দিকে এগোতে পারছি না পেছন দিকে এগোতে পারছি। ঝোপের মধ্যে হঠাৎ করে ঝমঝম করে একটা কি আওয়াজ। রবিদা বলল, ভয় পাস না, এখানে মনে কুকুর বা শিয়াল টিয়াল কিছু একটা জাতীয় আছে। রবিদার রাগের মাথায় ব্যাগটা হাত থেকে ফেলে দিয়ে জোরে জোরে ঠুকতে লাগলো ওই টর্চটা। অনেকক্ষণ ধরে রাগের মাথায় ঠুকতে ঠুকতে হঠাৎ করে জ্বলে উঠতেই সামনে একটা বিশাল একটা ভয়ঙ্কর মুখ। আমরা দুজন হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। আমার হাত থেকে জুতোটা পড়ে গেল। রবিদা আর আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। এলোমেলো চুল, গায়ের মধ্যে নোংরা বস্ত্র, দাঁতগুলো কালো কুচকুচ করছে, সারা মুখটাতে নোংরা মাখা, একটা বিভৎস ভূতের মুখ মনে হচ্ছিল যেন। রবিদা বলল, সামনে এগোবি না, এই টর্চটা দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেবো। হি করে হাসলো, হেসে খুব জোর দৌড়ে ওই অন্ধকারের মধ্যে ঢুকে গেল। রবিদা বলল, বুবাই আমার হাতটা ধর তুই। রবিদার হাতটা ধরার মতো ক্ষমতা আমার ছিল না তখন। কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন আমি
এই কাদার মধ্যে লুটিয়ে পড়ে যাব। পা হাত পা থরথর থরথর করে আমার কাঁপছে। রক্ত সঞ্চালন বেড়ে গেল হঠাৎ করে, বুকের মধ্যে ধড়পড়ানি বেড়ে গেল, মাথার চুলের গোড়াগুলোতে ঘাম জমতে লাগলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া মাথার মধ্যে অনুভূতি হতে লাগলো। আমাকে টর্চটা ঘুরিয়ে রবিদা এক ধাক্কা দিয়ে বলল, এই বুবাই কি হয়েছে? ওটা পাগলি ছিল একটা, তুই ভয় পাস না, একটা পাগলি ছিল বুবাই। বুবাই আমার দিকে তাকা। আমি রবিদার দিকে তাকালাম। রবিদা বলল, ভয় পেয়ে গেছিস? যাকগে, তোর কিছু হয়নি, এটাই ভাগ্য ভালো। রবিদা ব্যাগটা তুলল, আমাকে বলল, জুতোটা তুলতে পারবি তোর? আমি বললাম, হ্যাঁ পারবো রবিদা। বললো, তোল। আমি বারবার তোকে একটা কথা বলছি, তুই ভয় পাস না। গ্রামে ঘুরতে আসলে রাত বিরেতে এরকম ধরনের ঘটনা ঘটেই থাকে। আমি জুতোটা তো তুললাম, কিন্তু মোজাটা ওইখানেই পড়ে রইল। কোনো দিকে না তাকিয়ে রবিদা বলল, দরকার হলে ওই বাস স্ট্যান্ডের সামনে যে বটগাছটা আছে, ওইখানেই দুজনে মিলে সারা রাত কাটিয়ে দেবো। ভোর হলে তারপরে শ্বশুর বাড়ি যাব। চল এখান থেকে বেরিয়ে ওই বটগাছটার কাছে যাই। সেই সময় যোগাযোগ ব্যবস্থা বলে কিছুই ছিল না। আমরা দুজন কোনো রকমে সারা শরীর প্রায় কাদা মাখা অবস্থায় ওই শ্মশান থেকে বেরিয়ে এলাম। তারপর বেরিয়ে ওই বটগাছটার নিচে যখন এলাম, একজন ভদ্রলোক দেখি আমাদের মুখে টর্চ মেরে বলল, এ কি, এত রাত্রে আপনারা এখানে কি করছেন? রবিরা বলল, আসলে জানেন তো, ট্রেনটা খুব লেট করেছিল তো আমাদের এখানে পৌঁছতেও বড্ড দেরি হয়ে গেছে। সে তো হবেই, কারণ এই বৃষ্টি বাদলার দিনে, জ্যৈষ্ঠ মাস, চারিদিক নিস্তব্ধ, কাদা প্যাচ প্যাচে অন্ধকারের মধ্যে আপনারা দুজনে এখানে দাঁড়িয়ে আছেন এই কাদা শরীর নিয়ে। কোথায় যাবেন আপনারা? আমরা ওই প্রদীপ মাস্টারের বাড়ি যাব, বুঝলেন? আমি ওনাদের বাড়ির জামাই। ও, আপনি ওনার বাড়ির জামাই, প্রদীপ মাস্টারের? তো আমি ওনার বাড়ির ঠিক 4-5টা বাড়ির পরেই থাকি। তো আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা যাননি? আসলে না, আমরা এই আল দিয়ে যাব ভেবেছিলাম, আমাদের ওই মিষ্টির দোকানের লোকগুলো বললেন, কিন্তু আমরা আর ওই আল দিয়ে যাইনি ভয়ে। তারপরে আমরা শুনেছিলাম যে এই যে সামনে আপনার ভাঙা বেড়াটা আছে, শ্মশানের মধ্যে দিয়ে যাওয়া যায়। হায় রে কপাল, আপনারা ওই শ্মশানের মধ্যে ঢুকেছিলেন কি করতে? আর এখানকার মেয়ের সঙ্গে আপনার বিয়ে হয়েছে, উনি আপনাকে, প্রদীপ মাস্টারের বোন আপনাকে বলেনি যেই শ্মশানের মধ্যে ঢোকা বারণ? আসলে না, জানেন তো, তো আমরা ভাবলাম যে এই রাস্তার ঠিকানাটাই আমি জানতাম, এই রাস্তা দিয়েই বোধহয় যাওয়া যায়, তাই আমরা এইখান দিয়েই যাচ্ছিলাম। কিন্তু ভেতরে গিয়ে কি দেখেছেন? কি দেখেছি বলতে, ভূত টুত তো কিছু দেখিনি। একজন পাগলি এসে এমনভাবে সামনে দাঁড়ালো যে আমরা তো ভয়, হ্যাঁ অনেক কিছুই আছে ভেতরে, এটাই তো বাস্তব আর কাল্পনিকের জন্য দায়ী। যাই হোক, চলুন আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। তারপর ওই ভদ্রলোক আমাদের দুজনকে ওই আলের ওপর দিয়েই কি সুন্দর নিয়ে গিয়ে রাত্রি 10:30টার সময় ওনাদের বাড়িতে পৌঁছে দিল। তাহলে বন্ধুরা, আমার এই সত্য ঘটনার গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। জীবনের এই একটাই আমার অভিজ্ঞতা হয়েছিল গ্রামে ঘুরতে গিয়ে।
চলুন আজকে তাহলে বিদায় নিই। ধন্যবাদ।